ইনেয়া অবাক চোখে অরণ্যর দিকে তাকিয়ে আছে। সাপায়েতের কথা অরণ্য কি করে জানে? ইনিয়া এই বিষয়ে অরণ্যের সাথে কোনো কথা বলে নাই বা আলোচনাও করে নাই। তাহলে কি অরণ্য ইনিয়ার উপরে গুপ্তচর লাগিয়ে নজর রাখছে? আর ইনিয়ার নানার ঠিকানা অরণ্য কোথা থেকে জানলো? এইসব ঘটনার পিছনে কোথাও অরণ্য আসল অপরাধী না তো? ইনিয়ার মনে সন্দেহ নিয়ে জিজ্ঞেস করে, অরণ্য, আপনি কি করে সাফায়েতের বিষয়ে জানতে পারলেন? আপনি কি আমার উপর লুকিয়ে নজর রাখছেন? আমি আপনার শত্রু, তাই এইসব ঘটনার পিছনে আপনার কোনো ষড়যন্ত্র নাই তো? ইনিয়ার কথা শুনে অরণ্য ওর দিক থেকে দূরে সরে যায়। এরপর আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে ভালো করে দেখতে থাকে। অন্যদিকে ইনিয়া অরণ্যর উত্তরের অপেক্ষা করছে, কিন্তু সেই বিষয়ে অরণ্যর কোনো ধ্যান নাই। ইনিয়া একবার ভুরু কুঁচকে অরণ্যকে জিজ্ঞেস করে, অরণ্য, আপনি আমার কথায় কোনো উত্তর দিচ্ছেন না কেন? আর আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চেহারা কি করে দেখে যাচ্ছেন? ইনিয়ার কথা শুনে অরণ্য পিছনে ফিরে তাকিয়ে বলে, অবশ্যই আমার এই সুদর্শন চেহারা দেখছি। সত্যি আমি এত সুন্দর কেন? কোথাও আমার উপর সুন্দরী মেয়েদের নজর না লেগে যায়? অরণ্যের কথা ইনিয়া যথেষ্ট বিরক্ত হয়েছে। সে কি জিজ্ঞেস করছে আর অরণ্য কি উত্তর দিচ্ছে? ইনিয়া এগিয়ে গিয়ে আয়নার সামনে থেকে অরণ্যর হাত ধরে পিছনের দিকে ঘুরিয়ে দেয়। অরণ্য শান্ত হয়ে ইনিয়ার দিকে তাকিয়ে থাকে, কিন্তু ইনিয়া রাগী কণ্ঠে বলে, অরণ্য, আমার কথার উত্তর দেন আপনি। আপনি কি সত্যি আমার বিরুদ্ধে এইসব ষড়যন্ত্র করেছেন? আর সাপায়েত মামার বিষয়ে আপনি কি জানেন? নানু বাড়ির ঠিকানা কে দিয়েছে আপনাকে? ইনিয়ার কথা শুনে অরণ্য ওর দিকে এগিয়ে যায়। এরপর ইনিয়ার কাছে গিয়ে শান্ত গলায় বলে, ইনিয়া, আপনার সাথে আমার কোনো শত্রুতা নাই, তাই আপনাকে শাস্তিও আমি দিতে চাই না। আর সাপায়েতের বিষয়ে সব তথ্য আমার কাছে আগে থেকেই আছে, কারণ আপনার বিষয়ে সকল ইনফরমেশন বিয়ের আগেই আমি জেনে নিয়েছি। রূপনগর আপনার নানা বাড়ি, সেখানে গেলে অনেক তথ্যের বিষয় জানতে পারবেন। অরণ্য, রূপনগর গেলে কী তথ্য পাওয়া যাবে? সাপায়েত মামা মারা গেছে অ্যাক্সিডেন্টে, আর 5 বছর আগে বার্ধক্যর কারণে নানাও মারা গেছে। এখন সেখানে গিয়ে কার কাছ থেকে কী তথ্য পাওয়া যাবে? ইনিয়া, আপনার মামার মৃত্যু স্বাভাবিক না, কারণ ওনার মৃত্যুর পরও কেউ অফিসের এমডির দায়িত্ব পালন করেছে। হয় আপনার মামার মৃত্যুর ঘটনা সাজানো, না হয় আপনার আড়ালে অন্য কোনো শত্রু আছে, যে এখনও অজ্ঞাতক। অরণ্যের কথা সম্মতি জানায় ইনেয়া। অরণ্য বলা প্রতিটি কথায় যুক্তি আছে। সত্যি তার মামার মৃত্যুর বিষয়ে সঠিক তথ্য তাকে জানতে হবে। সাপায়েতের মৃত্যুর পর নিশ্চয়ই তার কবর দেওয়া হয়েছে রূপনগর। সেখানে গেলে আসল সত্যি জানা যাবে। আর গ্রামের মানুষ তার নানা আর মামার বিষয়ে নতুন তথ্য দিতে পারে। আর সব থেকে জরুরি বিষয়, ইনিয়া কখনো তার নানার বাড়ি যায় নাই, তাই সেখানে বেরিয়েও আসা হবে। ইনিয়ার কথাটা ভাবে। এরপর সে বিছানায় বসে এসএসএ কোম্পানির কাগজ আরও ভালো করে দেখতে থাকে। রাত প্রায় 12টা। অর্ণ সোফায় শুয়ে ঘুমিয়ে পড়ছে, কিন্তু ইনিয়ার চোখে ঘুম নাই। সারাদিন এই সাপায়েত নাম নিয়ে এত চিন্তা করছে যে তার এখন মাথা ব্যথা করছে। যদি এখন 1 কাপ কফি কফি না খায়, তাহলে সে শান্তি পাবে না। ইনিয়া বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়। এরপর ধীরে ধীরে দরজা খুলে রুম থেকে বের হয়ে যায়। ইনায়া সিঁড়ি দিয়ে নিচে নেমে যাওয়ার সময় অনুভব করে তার পেছনে একজন মানুষের ছায়া আসছে। ইনিয়া ভয় পেয়ে শুকনো ঢোক গিলে সে অতি সাবধানে সিঁড়ি দিয়ে নিচে নেমে যায়। ইনিয়া দেখে সেই মানুষ সিঁড়ি দিয়ে তার সাথে নেমে আসছে। ইনিয়া একটু দাঁড়িয়ে নিজেকে শান্ত করে, এরপর পিছনে ফিরতে গেলে সে কারো বুকের সাথে ধাক্কা খায়। ইনিয়ার চোখ খুলে দেখে তার সামনে অরণ্য দাঁড়িয়ে আছে। অরণ্য? ইনিয়া, কী করছেন আপনি এত রাতে এখানে? অরণ্য, আপনি? তাহলে কি এত রাতে আপনি আমার পিছনে আসছিলেন? হুম, আমি। আসলে আমার ঘুম আসছিল না, তাই চোখ বন্ধ করে শুয়েছিলাম। তখন আপনাকে রুমের দরজা দিয়ে বেরিয়ে যেতে দেখলাম, যার জন্য আপনার পিছনে এসেছি। ওহ, আমি আরও ভয় পেয়ে গিয়েছিলাম। ইনিয়া কথাটা বলে সামনের দিকে এগিয়ে যায়, কিন্তু তার ভয় করছে একা যেতে। ইনিয়া আবার ফিরে আসে অরণ্যর কাছে, ওর হাত ধরে বলে, অরণ্য, চলুন না কফি খেয়ে, আমরা অনেক মাথা ব্যথা করছে, প্লিজ চলুন।
ইনিয়ার কথা অরণ্যর কান অব্দি পৌঁছায় নাই, কারণ অরণ্য এখন তার হাতে থাকা ইনিয়ার হাতকে দেখে যাচ্ছে। ইনিয়া খুব শক্ত করে অরণ্যর হাত ধরে আছে, যেন অরণ্যর হাত ছেড়ে দিলে সে পালিয়ে যাবে। ইনিয়ার চেহারা কি অদ্ভুত মায়া আছে, যা সবসময় অরণ্যকে মুগ্ধ করে। ইনিয়ার প্রতি নেশা কাজ করে অরণ্যের। অরণ্যর ভাবনার মাঝে ইনিয়া তার হাত শক্ত করে ধরে রান্নাঘরে নিয়ে যায়। ইনিয়া রান্নাঘরের চুলার চায়ের কাপ বসিয়ে দেয়। অরণ্য ইনিয়ার দিকে তাকিয়ে থাকে। ইনিয়া মাথার চুল সুন্দর করে বেঁধে নেয়, এরপর কফি তৈরি করতে থাকে। ইনিয়া বলে, অরণ্য, আপনি কি কফি খাবেন? আমি কি আপনার জন্য 1 কাপ কফি তৈরি করব? ইনায়া, আপনি দিলে আমি বিষও খেয়ে নিতে পারি। যদি কি সত্যি সত্যি কফির মধ্যে বিষ মিশিয়ে দেই? হুম, আমিও সত্যি সত্যি আমার হাতে বিষ খেয়ে নেব। অরণ্যর কথা শুনে ইনিয়ার মুখে লজ্জা মিশ্রিত হাসি ফুটে ওঠে। এরপর সে কফি তৈরির জন্য আবার মনোযোগ দেয়। প্রায় 10 মিনিট পর কফি তৈরি হয়। ইনিয়া কফির কাপ অরণ্যর হাতে দেয়, এরপর নিজের এক হাতে কফি নিয়ে খেতে থাকে। ইনায়া বলে, অরণ্য, কফি কেমন হয়েছে? অনেক ভালো। দেখতে হবে না কে তৈরি করেছে? আমার বউ তৈরি করেছে। অরণ্য আর ইনিয়ার খুনসুটির মধ্যে তারা কফি খাওয়া শেষ করে। এরপর রুমে ফিরে আসে। সেখানে এসে ইনিয়া বেডে শুয়ে পড়ে। অরণ্য গিয়ে তার সোফায় শুয়ে পড়ে। অরণ্য আর ইনিয়া একে অপরের দিকে তাকিয়ে থাকে। তাদের একজোড়া চোখের মিলন হয়। ইনিয়ার চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ে। অরণ্য অল্প সময় ইনিয়ার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে থাকে। সত্যি কি নিষ্পাপ মুখ, যেন অজস্র মায়ার তৈরি কোনো হুড়পড়ি। সকাল হয়ে যায়। অরণ্য আর ইনিয়া ঘুম থেকে উঠে পড়ে। ইনিয়া কাবার থেকে কাপড় নিয়ে নিজের ব্যাগে গুছিয়ে রাখতে থাকে। অরণ্য গোসল করতে ওয়াশরুমে যায়। এর প্রায় 10 মিনিট পর অরণ্য দেখে সে কাপড় নিয়ে আসতে ভুলে গেছে। অরণ্য বাহির থাকা ইনিয়াকে ডাক দেয়, ইনায়া, আমার কাবার থেকে কাপড় এনে দেন একটু, আমি জামা কাপড় নিয়ে আসতে ভুলে গেছি। অরণ্যর ডাক শুনে ইনিয়া কাপড় নিয়ে আসে। এরপর অরণ্যের ওয়াশরুমে বাইরে দাঁড়িয়ে থাকে, ডাক দেয়, অরণ্য, হাত বাড়িয়ে দেন। ইনিয়া তার হাতে কাপড় দেয়, কিন্তু অরণ্য ভুল করে ইনিয়ার হাত ধরে ওকে সহ ওয়াশরুমের ভিতরে নিয়ে আসে। ইনিয়া অবাক হয়ে বলে, অরণ্য, কী করছেন আপনি? অরণ্য যখন বুঝতে পারে সে ভুল করে ইনিয়ার হাত ধরে তাকে ভেতরে নিয়ে এসেছে, তখন অরণ্য বলে, সরি সরি ইনায়া, আসলে আমি খেয়াল করি নাই। ওয়াশরুমের ঝর্ণা থেকে পানি পড়তে থাকে, যার কারণে অরণ্য আর ইনায়া কথার মধ্যে ওরা দুজন ভিজে যায়। ইনিয়া রাগের দৃষ্টিতে অরণ্যর দিকে তাকিয়ে থাকে। ঠিক তখন অরণ্যর চোখ যায় ইনিয়ার ভিজে যাওয়া শরীরের দিকে। ইনিয়া ভিজে যাওয়ার কারণে তার শাড়ি শরীরের সাথে লেপ্টে গেছে। ইনিয়াকে দেখতে অনেক আকর্ষণীয় লাগছে, যা দেখে অরণ্য শুকনো ঢোক গিলে। অরণ্য জীবনের প্রথম কোনো নারীকে এমন করে দেখছে। অরণ্য নিজেকে সরিয়ে নেয় ইনিয়ার উপর থেকে, তবে তার চোখ যায় ইনিয়ার ভিজে যাওয়া ঠোঁটের দিকে। ইনিয়ার ভিজে যাওয়া ঠোঁট অরণ্যকে বড্ড বেশি আকৃষ্ট করছে। অরণ্যর হাত দিয়ে ইনিয়ার গাল টাচ করে। ইনিয়া কিছুটা কেঁপে ওঠে। অরণ্য ইনিয়ার কপালে ভেজা চুল কানের পিছনে গুজে দেয়। অরণ্য যখন ইনিয়ার ঠোঁটের কাছে এগিয়ে যাবে, তখন ইনিয়া কাঁপা কাঁপা কণ্ঠে বলে, অরণ্য, কী করছেন আপনি? ইনিয়ার কণ্ঠ শুনে অরণ্য হুঁশ ফিরে আসে। সে দূরে সরে যায় ইনিয়ার থেকে। ইনিয়া তাড়াতাড়ি করে ওয়াশরুম থেকে বের হয়ে যায়। অরণ্য নিজের উপর রাগ হচ্ছে। সে কি করেছিল একটু আগে? নিজের স্ত্রীকে তো কাছ থেকে দেখে হয়তো কোনো পুরুষ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না। অরণ্যর সাথে হয়তো তাই হয়েছে। প্রায় 10 মিনিট পর অরণ্য গোসল শেষ করে ওয়াশরুম থেকে বের হয়ে আসে। অন্যদিকে ইনিয়া এতক্ষণ ভিজা শরীরে দাঁড়িয়েছিল। অরণ্য ইনিয়ার দিকে একবার তাকায়। ওয়াশরুমে ঘটে যাওয়া ঘটনার কথা মনে পড়ে যায় তার। নিজের চোখ সরিয়ে নেয় ইনিয়ার উপর থেকে। ইনিয়া তাড়াতাড়ি করে ওয়াশরুমে চলে যায়। ইনিয়া গোসল শেষ করে বাইরে এসে দেখে অরণ্য হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকাতে থাকে। অরণ্য তার পেছনে ইনিয়াকে দাঁড়িয়ে থাকতে দেখে তার হাতে থাকা হেয়ার ড্রায়ার ইনিয়ার দিকে বাড়িয়ে দেয় আর বলে, ইনিয়া, তাড়াতাড়ি চুল শুকিয়ে নেন, চুল বেশি সময় ভিজে থাকলে ঠান্ডা লাগতে পারে। অরণ্যর হাত থেকে হেয়ার ড্রায়ার নিয়ে ইনিয়া তার চুল শুকিয়ে নিতে থাকে।
অরণ্য নিচে চলে যায় খাবার খেতে। ইনিয়া রেডি হয়ে নিচে যায়। সেখানে সাইমা অপেক্ষা করছে তাদের জন্য। এই বাড়িতে খুব অল্প মানুষ থাকে, তারা তাদের মধ্যে বন্ডিং খুব ভালো না, যার জন্য ইনিয়ার ভালো লাগে না। চৌধুরী বাড়ির সকল সদস্যকে সে ভীষণ মিস করে। সেখানে কাটানো সুন্দর মুহূর্ত তার মনে পড়ে। ইনিয়া সিঁড়ি দিয়ে নিচে নেমে যায়। তাকে দেখে সাইমা এগিয়ে আসে। সাইমা বলে, ভাবি, তুমি এত দেরি কেন করলে খাবার খেতে আসতে? আমি অনেক সময় ধরে তোমার জন্য অপেক্ষা করছি। আসলে আমি আর অরণ্য একটা জরুরি কাজে বাইরে যাচ্ছি, যার জন্য ব্যাগপত্র গুছাতে সময় লেগে গেছে। আচ্ছা, এখন খাওয়া দাওয়া শুরু করা যাক। চলো। ইনিয়া আর সাইমা খাবারের টেবিলে বসে যায়। পাশের চেয়ারে অরণ্য বসে আছে। অরণ্য নিজের খাওয়া শুরু করে দেয়। তবে ইনিয়া সিঁড়ির কাছে থাকা রুমের দিকে বারবার তাকিয়ে দেখছে। ইনিয়া রেহানা বেগমের জন্য অপেক্ষা করছে, কিন্তু রেহানা বেগমের রুমের দরজা বন্ধ দেখে ইনিয়া কৌতূহল নিয়ে জিজ্ঞেস করে, সাইমা, মা কোথায়? ওনার রুমের দরজা বন্ধ কেন? উনি কি খাবার খেতে আসবেন না? ইনিয়ার কথা শুনে সাইমা অরণ্যর দিকে তাকায়। অরণ্য নিজের খাওয়া বন্ধ করে ইনিয়াকে উদ্দেশ্য করে বলে, আম্মু নিজের রুমে নাস্তা করেন, সকলের সাথে টেবিলে বসে খাবার খাওয়া ওনার পছন্দ না। আপনি খাবার খাওয়া শুরু করে দিন, দেরি হলে গেলে ট্রেন মিস হয়ে যাবে। অরণ্যর কথা শুনে ইনিয়া অবাক হয়। রেহানা বেগম কেন সকলের সামনে খাবার খাওয়া পছন্দ করে না? রেহানা বেগম যথেষ্ট ভদ্র আর বিনয়ী মহিলা। পরিবারের সকলের সাথে খাবার না খেয়ে আলাদা রুমে খাবার খাওয়ার মতো অহংকারী মানুষ উনি না। আর সন্তানরা খাবার খাবে আর মা সেটা দেখে তৃপ্তি অনুভব করবে, এটাই সকল মায়ের চাওয়া থাকে। ইনিয়া অরণ্যের কথা অনুযায়ী খাবার খাওয়া শুরু করে। এরপর খাবার খাওয়া শেষ করে ছাইমা নিজের রুমে চলে আসে। অরণ্য আর ইনিয়া সিঁড়ি দিয়ে উপরে চলে আসে। অরণ্য বেশ শান্ত আর চুপচাপ ছিল এতক্ষণ। ইনিয়া আর অরণ্য রেডি হয়ে নিচে নামে। এরপর সাইমা থেকে বিদায় নিয়ে তারা গাড়িতে উঠে বসে। ইনিয়া গাড়িতে বসে আছে, তার পাশে বসে ল্যাপটপে কাজ করছে। অরণ্য চোখ মুখ জুড়ে গম্ভীরতা রয়েছে। গাড়িতে এখন নীরবতায় বিরাজ করছে। ইনিয়া হঠাৎ করে জিজ্ঞেস করে, অরণ্য, আমাদের বিদায় দেওয়ার জন্য মা কেন আসলেন না? আমরা এতদিনের জন্য বাইরে যাচ্ছি, উনি কি সেটা জানেন না? ইনিয়ার মুখে ওর মায়ের কথা শুনে অরণ্য ল্যাপটপ থেকে নিজের মনোযোগ সরিয়ে ইনিয়ার দিকে তাকায়। অরণ্য গম্ভীর কণ্ঠে বলে, না, আম্মু আমাদের বিদায় দিয়ে কখনো আসবেন না, কারণ আম্মু আমাকে পছন্দ করেন না। কেন? সব কেন উত্তর হয় না ইনিয়া। একজন মা কেন তার ছেলেকে অপছন্দ করবে? তার সন্তান এতদিনের জন্য কোথাও যাচ্ছে, তাকে বিদায় দেওয়ার জন্য ইচ্ছে কি তার করে না? যেই কারণে আপনি আমাকে ঘৃণা করেন, সেই কারণে আমার আম্মু আমাকে ঘৃণা করে। আমি আপনাকে ঘৃণা করি না অরণ্য। ভালোও তো বাসেন না ইনায়া। যাকে নিজের আপন মা ঘৃণা করে তাকে অন্য নারী কীভাবে ভালোবাসবে? এই অরণ্যরাজ চৌধুরী জীবনযুদ্ধে বড্ড একা। অরণ্যর কথার মানে ইনিয়া বুঝতে পারে না, শুধু তার বোকা বোকা নয়নে অরণ্যর দিকে তাকিয়ে থাকে। গাড়িতে থাকা অবস্থায় অরণ্য আর কোনো কথা বলে নাই ইনিয়ার সাথে। অরণ্য সম্পূর্ণ মনোযোগ ল্যাপটপে নিজের কাজের উপর রেখেছে। ইনিয়ার দিকে ফিরেও দেখে নাই। ইনিয়া বড্ড অভিমান হয় অরণ্যর উপর। লোকটা কি তার কথায় রাগ করেছে? সকালে অরণ্যর মুড একদম পারফেক্ট ছিল, কিন্তু খাবারের টেবিলে ইনিয়ার মুখে নিজের মায়ের নাম শুনে অরণ্যর মুখ গম্ভীরতার ছাপ স্পষ্ট ফুটে উঠেছে। সকাল প্রায় 10টা। ইনিয়া আর অরণ্যর গাড়ি রেল স্টেশনের সামনে এসে পৌঁছায়। অরণ্য গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে যায়। পাশ থেকে গাড়ির দরজা খুলে ইনিয়া নামে। অরণ্য ড্রাইভারকে বিদায় জানিয়ে ট্রেনের টিকিট পকেট থেকে বের করে স্টেশনের ভিতরে চলে যায়। ইনিয়া সেখানে দাঁড়িয়ে আছে। প্রায় 5 মিনিট পর অরণ্য ফিরে আসে আর বলে, ইনিয়া, ট্রেনের টিকিট ঠিক আছে, অল্প সময়ের মধ্যে ট্রেন ছেড়ে দিবে, চলুন যাওয়া যাক। অরণ্যর মুখে ইনিয়ার নাম শুনে ইনিয়ার মনে প্রশান্তি বয়ে যায়। অরণ্য অবশেষে তার সাথে কথা বলছে। তাহলে কি অরণ্য রাগ ইনিয়ার উপর থেকে কমে গেছে? ইনিয়া শান্ত গলায় বলে, অরণ্য, আপনার রাগ কি শান্ত হয়েছে? আসলে সকালে তখন মায়ের কথা জিজ্ঞেস করার জন্য সরি। ইনিয়ার মুখ থেকে সরি কথাটা শুনে অরণ্য ওর দিকে অবাক নয়নে তাকায়।
সকালের ঘটনার জন্য ইনিয়ার উপর রাগ করে নাই অরণ্য। শুধু মায়ের কথা শুনে তার মনে জমে থাকা কষ্টের আগমন ঘটে, যার জন্য অরণ্য চুপচাপ থাকে। এতক্ষণ একজন সন্তানের জন্য মায়ের চোখে ঘৃণা দেখা সহজ কথা না। তবে ইনিয়া আজ প্রথম অরণ্যকে সরি বলেছে। ইনিয়ার চোখে এক অদ্ভুত ভয় সৃষ্টি হয়েছে। ইনিয়া কি তবে অরণ্য রাগ দেখে ভয় পায়? কিন্তু ইনিয়া এতটা ভীতু মেয়ে না। তাহলে কি ইনিয়া কষ্ট হচ্ছে অরণ্যর এমন ব্যবহার দেখে? অরণ্য মৃদুস্বরে জবাব দেয়, ইনায়া, আপনার উপর রাগ করে থাকার কোনো যথার্থ কারণ আছে কি? আর সকালে খাবার টেবিলে মায়ের কথা জিজ্ঞেস করায় আপনার অন্যায় বা অপরাধ ছিল না। বাড়ির বউ হিসাবে সকলের খাওয়া দাওয়ার বিষয় জানার বা জিজ্ঞেস করার অধিকার আপনার আছে। অরণ্যর কথা শুনে ইনিয়ার মুখে হাসি ওঠে। তাহলে কি অরণ্য তার প্রতি রাগ বা অভিমান করে নাই? ইনায়া বলে, তবুও আমার কোনো বিষয় না জেনে কথা বলা ঠিক হয় নাই। মায়ের আর আপনার সম্পর্ক কেমন তা আমার জানা ছিল না। আমার কথায় যদি আপনার খারাপ লেগে থাকে তাহলে আই অ্যাম সরি। ইনায়া, আমার যদি কষ্ট হয় তাহলে আপনার কি সত্যি খারাপ লাগে? নিজের শত্রুর উপর এত মায়া জন্মানো কিন্তু ঠিক না ইনায়া। কারণ মায়া থেকেই ভালোবাসার জন্ম হয়। অরণ্য ভালোবাসা কথাটা এই ইনিয়ার ভাগ্যে নাই। কারণ এই ইনিয়া এতটা অভাগা যে ও যাকে ভালোবাসে সে তার জীবন থেকে হারিয়ে যায় বা তাকে প্রতি ঘৃণা করে দূরে সরে যায়। অরণ্য আর ইনায়ার জীবন এক নদীর দুই তীরের মতো, যাদের মধ্যে হাজার যোগসূত্র রয়েছে। রেল স্টেশনে অনেক মানুষের ভিড় রয়েছে, যার জন্য অরণ্য ইনায়ার দিকে নিজের হাত বাড়িয়ে দেয়। অরণ্য বলে, ইনায়া হাত ধরেন, অনেক মানুষের ভিড়ে হারিয়ে যেতে পারেন। ইনায়া অরণ্যর হাত শক্ত করে ধরে। অরণ্য আর ইনিয়া রেল স্টেশনের ভিতরে চলে যায়। অনেক মানুষের সমাগম সেখানে, তবে তারা সফলভাবে ট্রেনের ভিতরে উঠতে পারে। অরণ্য তাদের জন্য ভিআইপি সিট বুক করেছে। ইনায়া আর অরণ্য এখন সেখানে বসে আছে পাশাপাশি দুটো সিটে, কিন্তু তাদের অপর সিটে দুজন বৃদ্ধ মহিলা আর পুরুষ বসে আছে। যদিও তাদের সিট ভিআইপি, কিন্তু ট্রেনের হাজার হাজার মানুষের ভিড় যায় জন্য এর চেয়েও ভালো আয়োজন করা যায় নাই। সামনে থাকা বৃদ্ধ দম্পতির দিকে ইনায়া আর অরণ্য দুজনের হাসে। তারা একসাথে অনেক সময় কথা বলে। অরণ্য যথেষ্ট মিশুক, সকলের সামনে টাকা পয়সার অহংকার তার মধ্যে একদমই নাই। তবে ইনিয়া সকলের সাথে কথা বলতে পছন্দ করে আর বয়স্ক লোকেকে সম্মান করে। তারা দুজনেই করে। বৃদ্ধ লোক বলে, আচ্ছা তোমরা কি বিবাহিত? তোমাদের কি প্রেম করে বিয়ে হয়েছে না পারিবারিকভাবে? বৃদ্ধ লোকের কথা শুনে অরণ্য আর ইনিয়া একে অপরের দিকে তাকিয়ে দেখে। ইনিয়া চুপ থাকে। অরণ্য উত্তর দেয়, জি, আমরা বিবাহিত, তবে আমাদের বিয়ে ভালোবেসে হয় নাই। আমরা বিয়ের আগে একে অপরকে অপছন্দ করতাম, কিন্তু তবুও পরিবার জোর করে আমাদের বিয়ে দিয়েছে। তাই এখন আমরা জানি না এইটা কি ম্যারেজ। অরণ্যর কথা শুনে বৃদ্ধ মহিলা আর পুরুষ হেসে দেয়। ইনিয়ার এমন করে বিয়ের কথা শুনে লজ্জা করছে। বৃদ্ধ মহিলা বলে, শোনো, যেই বিয়ের শুরুতে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া থাকে, তারা একে অপরকে অপছন্দ করে, সেই বিয়ে টিকে থাকে। ভালোবাসা কথাটা অদ্ভুত। অনেক মানুষ সারা জীবন ভালোবাসি কথাটা বলে, কিন্তু আমাদের মনে তার প্রতি শুধু বিন্দুমাত্র অনুভূতি থাকে। আবার অনেকে ভালোবাসি কথাটা না বলেও ভালোবাসে। ইনিয়া আর অরণ্য তাদের সাথে বেশ অনেক সময় কথা বলে। প্রায় দুপুর 12টা বাজে এখন। ইনিয়া এত সকাল ঘুম থেকে ওঠার কারণে তার চোখে অনেক ঘুম। অরণ্য দেখে ইনিয়া ঘুমিয়ে পড়েছে। সে তার কাছে যায়, ইনিয়ার মাথা নিজের কাঁধে রাখে। ইনিয়ার মনে হয় একটু আরাম পেয়েছে, যার জন্য সে শান্তিতে অরণ্যর কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে ইভান আজকে অফিসে এসেছে। মিলন সাহেব ইনিয়ার পরিবর্তনে কোম্পানির দায়িত্ব ইভানের হাতে দিয়েছে। ইভান এখন তার কেবিনে বসে অফিসের ফাইল চেক করছে। তবে প্রতিটি ফাইল সহ ব্যাংক অ্যাকাউন্ট দেখে সে অবাক হয়ে যায়। কোম্পানির প্রতিটি কাগজে আসল মালিক হিসাবে মিলন সাহেবের নাম দেওয়া আছে। ইনিয়ার ব্যাংক অ্যাকাউন্টে কোম্পানির তরফ থেকে সামান্য কিছু পারিশ্রমিক যেত। তাহলে কি ইনিয়া প্রায় বিনা বেতনে এত বছর কোম্পানির জন্য কাজ করছে? ইনিয়ার সম্পত্তির পরিমাণ বেশি নয়, অতি সামান্য। শুধু তার একটা নিজস্ব ব্র্যান্ড আছে যা এখন অনেক পপুলার।
ইনিয়া কোম্পানি জয়েন করার পর কোম্পানির উন্নয়ন আরও বেড়ে দ্বিগুণ হয়ে গেছে। ইভান তার সামনে থাকা সকল ফাইল দেখে বুঝতে পারে ইনিয়া এই কোম্পানির থেকেও নিজের জন্য কিছুই নেয় নাই, শুধু সামান্য কিছু পারিশ্রমিক নিয়েছে যা তার প্রাপ্য। তাহলে কি ইনিয়া লোভী মেয়ে না? ইভান তার চেয়ার ছেড়ে উঠে যায়। এরপর জানালার দিকে তাকিয়ে ভাবে, ইনিয়া কি সত্যি এত ভালো মেয়ে? ওর প্রতিটা কাজ বলে দিচ্ছে ও কতটা যোগ্য আর পরিশ্রমিক। ইনিয়া যা করেছে আমাদের জন্য তা অন্য কেউ করবে না। তাহলে কি ইনিয়ার প্রতি করা আমার ধারণা ভুল? ইনিয়াকে হারিয়ে কি আমি ভুল করলাম? বিকেল প্রায় 4টা, ট্রেন এসে পৌঁছায় গন্তব্যে। ইনিয়া আর অরণ্য ট্রেন থেকে নামে। এরপর সেই বৃদ্ধ পুরুষ আর মহিলাকে বিদায় জানিয়ে তারা রূপনগরের উদ্দেশ্যে রওনা দেয়। ইনিয়া এখন একটা রিকশার মধ্যে বসে আছে। পাশে বসে আছে অরণ্য। তার মুখে বিরক্তির ছাপ স্পষ্ট ফুটে উঠেছে। রিকশা করে কোথাও যাওয়ার অভ্যাস অরণ্যর নাই, তাই সে বেশ ভালো সমস্যা হচ্ছে। রূপনগর যখন তারা পার হয় তখন ইনিয়া এক অদ্ভুত অনুভূতি হয়। আজ প্রথম সে তার নানার বাড়ি এসেছে। ছোটবেলা থেকে বাবার মৃত্যুর পর আপনজন হিসাবে মাকে জেনে এসেছে ইনায়া, কিন্তু মায়ের মৃত্যুর পর ইনিয়া রক্তের সম্পর্কে কাউকেই জানতো না। ইনায়া রিক্সা চালকের লোকেকে জিজ্ঞেস করে, আচ্ছা, এখানে মৃত শফিক তালুকদারের নামে কি কোনো মানুষকে আপনি চিনেন? আর তার একজন ছেলে ছিল যার নাম সাপায়েত, যিনি অ্যাক্সিডেন্টে মারা গেছে। শফিক সাহেবের কথা শুনে রিক্সাওয়ালা রিক্সা থামিয়ে পিছনে ফিরে তাকিয়ে আর বলে, আপনি শফিক সাহেবের কেউ হন? ওনার মারা যাওয়ার পর এই গ্রামে ওনার পরিচয় বা আত্মীয় কেউ কখনো আসে নাই। শফিক সাহেব আমার পরিচিত। আপনি কি ওনাকে বা ওনার ছেলে সাপায়েতকে জানেন? শফিক সাহেব অনেক ভালো লোক ছিলেন, এই গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি। কিন্তু ধনী হওয়ার পরও ওনার মনে কোনো অহংকার ছিল না। সবসময় সবার সাথে হাসি খুশি মনে কথা বলতো। প্রায় 10 বছর আগে উনি মারা যায়। আচ্ছা, ওনার সন্তানদের বিষয়ে কি জানেন আপনি? শফিক সাহেবের দুজন সন্তান ছিল। এক মেয়ে যে শহরে পড়াশোনা করত, কিন্তু সেখানে এক ছেলেকে পছন্দ করে তাকে বিয়ে করে ফেলে। আর এক ছেলে সায়াফাত, সে প্রায় 5 বছর আগে অ্যাক্সিডেন্টে মারা যায়। সাফায়েত আর তার মায়ের কথা শুনে ইনিয়া বুঝতে পারে এই লোক হয়তো তার পরিবারের বিষয়ে অনেক তথ্য জানে, আর ওনার বয়স যেটুকু আছে তাতে তার মামার বিষয়ে ওনার ধারণা থাকতে পারে। ইনায়া বলে, আচ্ছা সাফায়েত, মৃত্যুর পর ওনার লাশ কি এই গ্রামে নিয়ে আসা হয়েছে? ওনার লাশ কি আপনাদের নিজের চোখে দেখছেন? দেখছি। সাফায়েতের জানাজাও পড়েছি আমি। আর ওই যে দূরে একটা কবরস্থান দেখছেন, সেখানে ওনাকে কবর দেওয়া হয়েছে। ইনার চোখ যায় দূরে কবরস্থানের দিকে। সেখানে স্পষ্ট লেখা আছে রূপনগর গোরস্থান। তাহলে কি সত্যি সাফায়েত মারা গেছে? কিন্তু এত বছর সাফায়েতের নাম করে এসএস কোম্পানির দায়িত্ব কে পালন করেছে? তাহলে কি সত্যি ইনি আর অজানা শত্রু আছে? কিন্তু কে সে?